হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলছি আপনাদেরকে ক্রিকেট, পানি, ভিসা, তিন দিকেই বিপদ, মানে ত্রিমুখী বিপদ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর। এই ঘটনাগুলো আজকে বেশ কিছুদিন যাবৎ ঘটছে। আমরা হয়তো কেউ খেয়াল করেছি, কেউ খেয়াল করিনি, কিন্তু সকলেই কম বেশি জানি। কম বেশি জানতে বলতে দেখেন, ক্রিকেট নিয়ে কি হয়েছিল যে মুস্তাফিজ আমাদের একজন ক্রিকেটার, বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেটারই মুস্তাফিজ, তাকে আপনার শাহরুখ খানের দলে নেওয়া হয়েছিল 12 কোটি টাকা, মানে 9.25 লক্ষ রুপি, 12 কোটি টাকা প্রায় টাকায় বাংলাদেশে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছিল খেলার জন্য। কিন্তু সেখানে ভারতীয় বাঙালিদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাকে সেখান থেকে বের করা হয়েছে যে না, আমরা আর আপনাকে নিতে পারছি না, কারণ দেশের লোকজন পছন্দ করতেছে না। এইটা নিয়ে বাংলাদেশের বাঙ্গুদের চরম খেপা। তো ভাই, আপনারা এত চরম খেপান কারণ আপনারাই তো বলেন যে আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে হবে, বয়কট ভারত, সবকিছু। তাহলে এই মুমিন মুসলমান মুস্তাফিজ হে ভারতের হয়ে খেলতে যাবে কেন? তার তো বাড়িঘর ভেঙে দেওয়া উচিত আপনাদের। সেইটা না করে আপনারা লেগে গেলেন কার পিছনে? ভারতের পিছনে। ভারত কেন নিবে না? ভারত নিতে হবে। আরে বাবা রে বাবা, আপনার সারাদিন বসে আমার গাইলেও দিবেন, আবার আপনারা নিব। আবার কি বলছেন যে রাজনীতি টাইনেন না। রাজনীতি না টানলে এই যে সাকিবুল হাসান ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, তো 1 নম্বর ছিল, সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে 1 নম্বর তো বেশ কয়েক বছর ছিল, এখনো মনে হয় নাকি এখন নাই মনে হয়, বেশ কয়েক বছর সে ছিল কানাডা। সে খালি আওয়ামী লীগের এমপি কেন হয়েছে এই জন্যই আপনার দোসর, এই জন্যই সে মার্ডারার বানাই দিলেন। তাহলে এখন ভারতীয়রা কইতেছে এও মার্ডারার, যতগুলো হিন্দু মরছে বাংলাদেশে সবগুলোর পিছনে মোস্তাফিজ আছে। কথা সেম না? তো সুতরাং এরা নেয় নেই, এখন এইটা নেয় নেই। এই জন্য এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওনারা বুঝায় পালাইছেন যে বাবারে বাবা, এবার যদি আমরা টি-20 বিশ্বকাপে খেলতে যাই তাইলে যে দেখা যাবে যে ভারতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে একজন লোকও আমাদের করবে না, সমর্থন করবে না, বরঞ্চ পুরা স্টেডিয়ামে এই যে হিন্দু নিধনের এই সচিত্র প্রতিবেদন দিবে সারা স্টেডিয়ামে, সবাই রাতে প্লেকার্ড থাকবে, তোরা জঙ্গি, তোরা জঙ্গির গোষ্ঠী। এগুলা ভাইবা চিন্তা, যেহেতু মানুষ পাবে না, খেলা মেলাও বরবাদ, কারণ দুয়োধনই দিবে, গালাগালি করবে। সুতরাং ওনারা কি করলেন যে আমরা খেলবো না। কোথায়? ইন্ডিয়াতে আমরা খেলবো না, নিরাপত্তার অভাব। আইসিসিকে ওনারা চিঠি দিলেন যে খেলা শ্রীলঙ্কাতে ঘুরাই নেওয়া যাওয়া হোক। এখন ওনারা চিঠি দেওয়ার পরে ভাই গতকাল রাতে আইসিসি জানাইলেন যে কোনো খেলা ঘুরান যাবে না, এই মুহূর্তে 1 মাস বাকি, আপনারা চাইলেই অমুক জায়গা তমুক জায়গা যাবেন, সেটা হবে না। আগে কর নাই কেন? এবং যদি না আসেন খেলতে পয়েন্ট কাটা যাবে, জরিমানা ফরিমানা তো আরো হবে, এটা হচ্ছে অন্য কথা, জরিমানা হবে। আর শয়তানি করতে করতে হয়তো কোন দিন দেখা যাবে যে এই যে আইসিসি থেকে ওয়ার্ল্ড কাপে যে ডিরেক্ট খেলেন সেটা থেকেও বাতিলিয়া যাবেন, আবার সে ডানা কাপ গতিয়া কাপের মতন খেলে খেলে আইতেইব। মানে ওই যে 50 দেশের লগে খেইলা জিততা চ্যাম্পিয়ন হইলে আপনি আইবেন, নাহলে আর পড়ে যাবেন। এইটাও হইতে পারে যে টেস্ট ক্রিকেট থেকে বাদও দিতে পারে আপনাদের, কোনো সমস্যা নাই তো। কারণ আইসিসির কর্ণধার, ইনভেস্টার সবই তো বড় বড় ইন্ডিয়ানরা, আপনাদের 2 পয়সার দামও থাকতো না, বাই করে দিতে পারে। হচ্ছে যে এক ভয়। সুতরাং ক্রিকেট নিয়ে ব্যাপক সমস্যা। এবার আসলে একটু পানি নিয়ে বলি। এই যে আপনার গঙ্গা চুক্তি তো এই মাসেই সম্ভবত শেষ হবে, না জানে আগামী মাসে। এটা নিয়ে অলরেডি এই দেশ ইন্ডিয়া থেকে আসছে, আবার বাংলাদেশ থেকে গেছে, এরা দেখে টেকে আসছে, কিন্তু এই চুক্তি আর হবে না। কারণ এবার দিল্লি দিবে না। এর আগে আপনার তিস্তা যেমন দিদি দিত না দিল্লি দিত, দিল্লি দিত না দিদি দিত, এই অবস্থা করে যেমন ঝুলে গেছে, এইবার গঙ্গাও গেছে। শুধু গঙ্গা না, যেটা শোনা যাচ্ছে বা যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতের অভিন্ন 53টা নদী, যে 53টা নদী বাংলাদেশের বিভিন্ন নদী নালা খালবিলের সাথে এসে মিশছে, এগুলো সবগুলোতেই তারা এবার ব্যারিকেড দিবে। এখন আপনারা তো অনেকে বলতে পারেন যে আরে ভাই, ওরা পানি না দিলে কি হবে, বন্যার সময় পানি না, তখন তো ডুবে যাবে না। ভাই, যখন দরকার তখন পানি ছাইরা দিবে, আর যখন আপনাদের দরকার হবে তখন ওরা পানি দিবে না। পানি নেই, দিচ্ছি না, চুক্তি নেই, আমার দেশের দরকার। আর পানি যখন বেশি হবে, বৃষ্টির পানি বেশি হইতেছে, বাস ছেড়ে দিব ছাইরা, আর ওরা ওইদিকে যাইতেছে, আমার কি? আপনি এটা বাদ দেন,
ওই যে কইছিলেন না ফারাক্কা বাদ দিবেন, ফারাক্কা তিস্তা বাদ দিবেন। সুতরাং শুকায়া মারবে, মানে পানি, যেটা বলা হচ্ছে যে সারা পৃথিবীতে একসময় পানি নিয়ে যুদ্ধ হবে, সেই পানি যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কি করবেন বঙ্গু মুসলমানেরা? 53টা নদীর পানি যদি বন্ধ করে দেয়, আপনারা হাইগা হোসার জন্য পানি পাইবেন না। এমনিও তো মুইতা তো আর টিস্যু পেপার ব্যবহার করতে পারেন না, যার কারণে একটা ফতোয়া জারি করছেন আপনারা যে পাথর দিয়া নুনু মোছেন, তো সেটা করবেন, পায়খানা করে সেটা দিয়া মুছবেন, আর নাই তো নিজের লুঙ্গি দিয়া নিজে মুছবেন, কারণ এছাড়া তো আর উপায় নেই। পানি দিয়া এটা গ্যাদারিং শুরু হইতেছে মানে অলরেডি হয়ে গেছে। কোনো চুক্তি হবে না, নট এ সিঙ্গেল চুক্তি, সব চুক্তি হচ্ছে হবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে এই গঙ্গা চুক্তি বা গঙ্গার পানি বন্টন, এরপরে ফারাক্কাবাদ, এগুলো নিয়ে কিন্তু একসময় কিন্তু আপনার জাতিসংঘে গেছিলেন জিয়া রহমানের আমলে, কোনো ফায়দা হয়নি, জাতিসংঘ কিছু করতে পারেনি। এইদিকে আপনাদের দুর্ভাগ্য, নির্বাচনের জন্য জাতিসংঘ সহ বিদেশি যেসব মিশনগুলোকে আসতে হয়, কেউ আসতে রাজি হয় নাই। পৃথিবীর সবচেয়ে ভালো একখান নির্বুদ্ধিতার কাম করছেন, বললেন যে কি আসেন আপনারা নির্বাচন দেখেন, আপনাদের খানা দানা, হোটেলে থাকার পয়সা, পকেট খরচের পয়সা, প্রয়োজনে কন্যার পয়সা দেবো, তারপরে আসেন একটু বৈধতা দিয়ে যান। সেটা করতে কেউ রাজি হয় না। এদিকে টিআইবি হারমাতগুলো কি কইছে যে না না না, এটা তো হয় না, এটা তো হয় না, এইভাবে আপনারা ভাড়াটিয়া লোক আইনে আপনারা দেখাইবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা হবে না। হ্যাঁ, পৃথিবীর সব দেশই সমালোচনা করতেছে যে এটা কি, আমরা কি ভাড়াটিয়া গুন্ডা যে তুমি আমাদের সব দিবে, আমরা যে তোমার এখানে যাব? সুতরাং ওই কেন ধরা। এবার আসেন ভিসা। অলরেডি বাংলাদেশের পাসপোর্টের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা দেওয়া অলরেডি বন্ধ করে দিছে। যেখানে আগে আমরা নেপাল ভুটানে সরাসরি যাইয়া পোর্ট এন্ট্রি ভিসা পাইতাম, সেটাও এখন দেওয়া হচ্ছে, সরাসরি ব্যাক করাই দিচ্ছে আমাদেরকে। মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ব্যাক করানো হচ্ছে, ইউরোপ থেকেও ব্যাক করানো হচ্ছে। এই জায়গায় কালকে থেকে আমেরিকা আবার নির্দেশ জারি করে দিয়েছেন। কি সেইটা হচ্ছে প্রথম যেটা দিছে, সেটা হচ্ছে বাংলাদেশি যারা আমেরিকাতে থাকে তারা সব নাকি খালি সরকারি বেনিফিটের পয়সা খাইয়া থাকার চিন্তা। ভাইয়ারা, এই হারামজাদাগুলো এখানে বেনিফিট খায়, সব কিন্তু নামাজ পড়া 5 ওয়াক্ত, হুজুর সব জারগা হুজুর, ওইখানে সরকারি বেনিফিট খাইব আর হালাল হারাম নিয়ে কথা কইব। আর বাংলাদেশে যে চোরাই কাম করে, 2 নম্বরই কাম করে, মানে সরকারের ট্যাক্সটা দিয়ে কাম করে, সেই টাকা দিয়ে বাংলাদেশের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করে। এই হচ্ছে যে আমেরিকা। তো এটা ধরা খাইছে, এটা প্রকাশ করে দিছে। এরপরে এখন কইল যে $18,000 মিনিমাম, তার মানে $18,000 তো না, আরো বেশি মনে হয়, 18 লাখ টাকার সমপরিমাণ, 15 থেকে 18 লাখ টাকার সমপরিমাণ টাকা গ্যারান্টি মানি রাইখা ভিসা নিয়ে যাইবেন। সেটা আবার কেমনে যাবেন? 3টা এয়ারপোর্টে নামতে পারবেন, সুনির্দিষ্ট 3টা এয়ারপোর্ট। এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনি নামবেন, এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এমন আছে যে হয়তো ওই টাকা যেটা আপনি দিয়ে এখান থেকে ভিসা নিয়ে গেছেন, সে ওখান থেকে বলছে না তোমার ঢুকতে দিব না, তোমার বাইরে গেছে। এই টাকা পাইতে তারও 6 মাস। সুতরাং এত 18 লাখ টাকা একদিকে জমা রাখবেন, আবার আরো টাকা খরচ করবেন, ভাই বিশাল ঝামেলা। মানে আপনারে এখন ভিসা না দেওয়ার বা আমেরিকাতে না যাওয়ার জন্য আপনার এই পায়তারাটা চালাইতেছে ওই যে আমাদের বিশিষ্ট কাকা ইউনূস, ইন্টারন্যাশনাল প্লেয়ার, যাকে ডোনাল্ড ট্রাম্প এখনো খোঁজে। কই সেই নোবেল বাইটটা দানার ওজনে হাঁটতারে না, সেই মিক্রো ক্রেডিট গরিবের রক্ত চোষা, সে কোথায়? সে যেখানে যাবে সেখানেই বিপদ, সেইখানেই আল্লাহর গজব। আপনারা সবাই তো কোন মুসলমান না, আপনারা সবাই তো বলতেন যে সুদ ঘুষকে আল্লাহ পছন্দ করে না, সুদীদের উপরে আল্লাহর গজব আছে। তো সুদি এখন আপনাদের মাথার উপরে বৈশা রয়েছে, এখন আপনাদের ভিসার উপরে গজব পড়ছে, পানির উপরে গজব পড়ছে, নির্বাচনের উপর গজব পড়ছে, এদিকে আবার ক্রিকেট খেলার উপরে গজব পড়বে। আগামী আর কয়দিন পরে আরো কিসের উপরে গজব পড়ে সেটা একটু দেখতে থাকেন। হ্যাঁ, আমরাও দেখি। আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 8ই আগস্ট ক্ষমতা নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর 2 মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গণঅভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠ থেকে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। জুলাই আন্দোলনের সময় সরকার বিরোধী বহু মানুষ রাস্তায় প্রাণ হারান,
আহত হন কয়েক হাজার। সে সময়ের প্রতিটি ঘটনায় সারা দেশে সাবেক সরকারের শীর্ষ নেতৃত্ব সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা একটি মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তবে একই সময় সিরাজগঞ্জের 13 জন পুলিশ সহ অন্তত 44 জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। জাতিসংঘ প্রতিবেদনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যার তথ্য রয়েছে। যশোরে হোটেল জাবির ইন্টারন্যাশনালে দেয়া আগুনে পুড়ে মারা যান 24 জন। এমন বহু সহিংসতার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়। থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র, যেগুলোর মধ্যে 1350 অস্ত্র এত দিনেও উদ্ধার করা যায়নি। 2024 সালের 14 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই আন্দোলনের ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। এসব ঘটনার দায়মুক্তি বহাল আছে প্রায় 1.5 বছর ধরে। গত বছরের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে সেটি হিমাগারে চলে যায়। তবে এর বদলে আসে জুলাই সনদ। জুলাই সনদকে সংবিধান ও আইনের উপর প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে শুরুতে কঠোর অবস্থান নেয় বিএনপি। তবে সেই অবস্থান রাতারাতি বদলে যায় সনদে সই করার ঠিক আগ মুহূর্তে। সনদে সই করার ঠিক আগে সংশোধন করা হয় 5ম দফা। জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষার অঙ্গীকার যোগ করা হয়। এতে বলা হয়, তাদের আইনগত দায় মুক্তির পাশাপাশি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ক প্রস্তাবটি নিজের ফেসবুকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পোস্টে তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার বিচার বন্ধের দাবি জানান। এমনকি পুলিশ বাহিনীর সদস্যদের তিনি তুলনা করেন হানাদার বাহিনীর সঙ্গে। সালাউদ্দিন আহমেদ লেখেন, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। প্রশ্ন হলো, জুলাই সনদের সব পক্ষের অঙ্গীকারের পরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা? কেন শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করতে হচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে 6 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখানে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, 1971 সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা বা দায় মুক্তি দেওয়া হয়েছিল, 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের সব কর্মকাণ্ডের জন্য জুলাই যোদ্ধাদের সেভাবে সুরক্ষা দেওয়া হবে। এর 2 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 3 দফা দাবি তোলেন। এর একটি ছিল 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডের দায় মুক্তি। এ সংক্রান্ত অধ্যাদেশ 24 ঘন্টার মধ্যে জারির সময়সীমা বেঁধে দেওয়া হয়। এমন আলটিমেটাম এবং তারপরে মিত্র সরকারের দ্রুত পদক্ষেপের বহু নজির গত 1.5 বছরে দেখা গেছে। এবারও সেই একই দৃশ্যের অবতারণা দেখা যাচ্ছে। আর এবারে দৃশ্যপট আবির্ভূত হয়েছে এমন 2টি ঘটনার প্রেক্ষাপটে, যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই। সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেয়া তাহরিমা জান্নাত সুরভী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। মাহাদির বিরুদ্ধে সম্প্রতি থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর সুরভী গ্রেপ্তার হন চাঁদাবাজির অভিযোগের মামলায়। তবে 2টি ক্ষেত্রেই সরকার সমর্থকদের চাপের মুখে তারা জামিনে মুক্তি পান। সুরভীর ক্ষেত্রে আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েও নজির করেছেন। তার এই পোস্টের পর রিমান্ডে পাঠানোর আদালতের আদেশ বদলে জামিন দিতে দেখা যায়। জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির অধ্যাদেশে আজীবনের জন্য ইন্ডেমনিটি থাকবে কি না তা এখনো পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক 2টি ঘটনার প্রেক্ষাপটে এমন দাবি ওঠায় আজীবন দায়মুক্ত রাখার আশঙ্কাও করেছেন অনেকে। সংবিধান সংশোধন করে এমন আজীবন দায়মুক্তির নজির অতি সম্প্রতি দেখা গেছে পাকিস্তানে। দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজীবনের জন্য গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পেয়েছেন। জুলাই আন্দোলনের দায়মুক্তি অধ্যাদেশের ধরন কি হবে সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা।
আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। তারা অবশ্যই দায় মুক্তির অধিকার রাখে। সরকার আগে থেকেই এ বিষয়ে কাজ করছে। আইন উপদেষ্টার এই বক্তব্য সঠিক হলে গত বছরের শুরুর দিকে তৈরি করা অধ্যাদেশের খসড়াটি হয়তো ডিপ ফ্রিজ থেকে বের করে আনা হচ্ছে। প্রশ্ন হলো, জুলাই সনদের পরেও কেন হঠাৎ করে এমন অধ্যাদেশের প্রয়োজন পড়েছে? বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো প্রধান দুই দলের ঐক্যমতের উপরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা? ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধনের গণভোটও হওয়ার কথা। প্রশ্ন হলো, সেই গণভোটে না বিজয়ী হতে পারে এমন আশঙ্কা কি তৈরি হচ্ছে? সে কারণে কি অধ্যাদেশ জারির মাধ্যমে সাময়িক স্বস্তি তৈরির চেষ্টা করছে সরকার? এমন অধ্যাদেশের পরিকল্পনা আরো কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে। জুলাই আন্দোলনের সময় থানা থেকে অস্ত্র লুটকারীরাও দায়মুক্তির আওতায় আসবেন কিনা? লুণ্ঠিত অস্ত্র এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কি অধ্যাদেশের আওতায় ছাড়া পাবেন? তাদের গ্রেপ্তারের কারণে কি ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র? এই দায়মুক্তি অধ্যাদেশ প্রণীত হলে থানা, কারাগার ও এসএসএফ এর লুণ্ঠিত অস্ত্রগুলো আর উদ্ধার অভিযানের কোনো যৌক্তিকতা আদৌ থাকে কি? দর্শক, থানা থেকে লুটের অস্ত্র বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি। এ ব্যাপারে নতুন করে আবারও পুরস্কারের ঘোষণা প্রচার শুরু করেছে পুলিশ সদর দপ্তর। প্রশ্ন হলো, দায় মুক্তির আওতায় কেউ যদি এখন অস্ত্র জমা দেন, তিনি কি পুরস্কৃত হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবেন? আবার জুলাই আগস্টে দেশের 17টি কারাগারে হামলা চালানো হয়েছিল। এসব কারাগার থেকে পলাতক 713 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, 79 জন জঙ্গি আছে। প্রশ্ন হলো, এসব পলাতক আসামিরা কিংবা কারাগারে যারা হামলা চালিয়েছিল তারাও কি জুলাই আন্দোলনের নায়ক হিসেবে দায় মুক্তি পেয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আবার জাতিসংঘের যে প্রতিবেদনটির প্রচার সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে করা হয়, সে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে 2024 সালের 5 থেকে 8 আগস্ট পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনাগুলোর বিচার করতে হবে। যদি জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারকে এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি করে, তাহলে সরকারের ভাষ্য কি হবে? প্রশ্ন হলো, যশোরের হোটেলে আগুন দিয়ে এক বিদেশি সহ 24 জনকে পুড়িয়ে মারার ঘটনায় কিংবা থানায় হামলা চালানো মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে? আইন উপদেষ্টা প্রথম আলোকে বলেছেন, তারা সংবিধানের 46 অনুচ্ছেদের আলোকে এবং অতীতে বাংলাদেশে করা এ ধরনের একটি আইন পর্যালোচনার ভিত্তিতে খসড়া অধ্যাদেশ তৈরি করবেন। সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। তবে এই অনুচ্ছেদের ভিত্তিতে জুলাই আন্দোলনকে দায়মুক্তি দেয়া অসম্ভব, কারণ বর্তমান সংবিধানে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই। সংবিধানের 2য় ভাগের 11 অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। আবার 7-এর 1 অনুচ্ছেদ বলছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার উৎখাত করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাকে জাতীয় মুক্তি সংগ্রাম বলার কোনো সুযোগ নেই। উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে। 7-এর কয়ের 1 অনুচ্ছেদ বলছে, সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র। সংবিধানের এই অনুচ্ছেদ পরিষ্কার করছে, নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কাজী আইন উপদেষ্টাদের 46 অনুচ্ছেদকে ঢাল হিসেবে সামনে রাখতে চান, তা জুলাই আন্দোলনের ক্ষেত্রে ব্যবহারের কোনো সুযোগ নেই। কোনো বিষয়ে দায় মুক্তি দিতে হলেও সেটি অনুমোদন হতে হবে সংসদে। আর সংসদ কার্যকর না থাকলে অধ্যাদেশ জারি করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির। এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে বলা হয়েছে, সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয়,
তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে সেই অধ্যাদেশও এমন কোনো বিধান করা যাবে না যার সংবিধানের সাথে সাংঘর্ষিক, এমনকি সংবিধানের কোনো বিধান বদল বা রদ করা যাবে না। তার মানে অধ্যাদেশ জারির এখতিয়ার রাষ্ট্রপতির হলেও তার পক্ষেও এটি জারি করার বৈধতা নেই, কারণ বিষয়টি সংবিধানের মৌলিক বিধানের পরিপন্থী। প্রশ্ন হলো, সংবিধানকে কথায় কথায় সামনে এনে অসাংবিধানিক পথে হাঁটা অন্তর্বর্তী সরকার কিভাবে এই অধ্যাদেশ দেবে? এটি কি শুধুই একটি ছেলে বোলানো খেলা, নাকি বিশেষ কোনো লক্ষ্যে এগোনোর চেষ্টা? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।